ছিল প্রাণের পর, কেমনে পড়ছিল গুহার আধারে মদন। স্যার চা দে। স্যার আরে জমিদার বাবু যে, নমস্কার নমস্কার, আসুন আসুন আসুন, বসুন বসুন। কেমন আছেন জমিদার বাবু? এই আছি, চলে যাচ্ছে। এবার জুম চাষ কেমন হলো ওদিকে? খরার খরা, এবার জুম চাষ হলো না। খরাটাই তো এবার শেষ করে দিল আমাদের। তা এত সকাল সকাল কি মনে করে জমিদার বাবু? ওই ছেলেটাকে একটু দেখতে চাই। ও আমাদের ধীরাজ। মদন, স্যার ধীরাজকে সালাম দে। হ্যাঁ স্যার। স্যার আমাকে ডেকেছিলেন? ইনি এখানকার জমিদার ওয়াংথিং সাহেব, আর এই ধীরাজ। নমস্কার। ভালো ভালো ভালো, আগে নাম শুনেছিলাম, এখন দেখলাম এর আমার পছন্দ ভালো। কি বলেন তা নাকি রে? তা তো বটেই। ধীরাজ স্যার তুমি হরকিকে দিয়ে এর মেয়ে মাথিনকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলে? পাঠিয়েছিলে? তার কথাটা ভালো করে ভেবে দেখেছিলে কি? তুমি বামুনের ছেলে হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মের একটি মেয়েকে বিয়ে করলে তোমার সমাজ, তোমার বাবা মা মত দেবেন কি? ডাক 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 ডাক, ও তো বেসু তোমার দরকার নেই, ও তো বেসু তোমার দরকার নেই। 2-4 দিন ভাবিয়ে তারপর জবাব দেবে। আমার ওই একটি মাত্র মেয়ে, যদি বোঝে ওকে নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না, তাহলে নিয়ে যাবে। আর যদি মনে করে অসুবিধা হবে, তাহলে এখানে থেকে যান। আমার জমি জমা যা আছে সব আপনারই হবে। আর যদি নিয়ে যান, আমার একটি মাত্র মেয়ে কষ্ট হবে। ও কিন্তু মেয়েটা তো সুখ পাবে। হ্যাঁ কি বলেন তারাগিরি? তা তো বটেই। আমি তাহলে এখন যাই। হ্যাঁ চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। ভালো ভালো। ভালোবাসার দেবী অপরূপ রূপসী আফ্রোদিতি। তার নিজের সৌন্দর্য নিয়ে ছিলেন খুব অহংকারী। তিনি কেবল চাইতেন স্বর্গ, মর্ত, পাতালে সবাই কেবল তার রূপের পূজা করুন।
সেই সময় গ্রিসে এক কন্যা সন্তানের জন্ম হলো। বাবা মা নাম রাখলেন সাইকি। সে এতটাই সুন্দর ছিল যে একদিন সাইকির বাবা বলেই বসলেন, আমার মেয়ে দেবী আফ্রোদিতের চেয়েও সুন্দর। এই কথা শুনে সৌন্দর্যের দেবী চটে উঠলেন। মরতে পাঠালেন তার ছেলে, প্রেমের দেবতা কিউপিড। আমি কিউপিড। আমি তো চিনি না তোমায়। কেন, তুমি কি ত্রিভুবনের শ্রেষ্ঠ সুন্দরী দেবী আফ্রোদিতির পুত্র কিউপিডের নাম শুনোনি কখনো? হে দেবতা, আমি সত্যি তোমার নাম শুনিনি কখনো। মূর্খ বালিকা, এবার তুমি বুঝবে আমি কে। বের করছো কেন দেব? কারণ আমার এই তীর তোমাকে বিদ্ধ করলে তুমি পড়বে নিকৃষ্টের প্রেমে। হে দেবতা, আমি কি পারি না কোনো উৎকৃষ্টের প্রেমে পড়তে? না, পারো না। কারণ দেবী আফ্রোদিতির তেমনি আদেশ, তুমি পড়বে নিকৃষ্টের প্রেমে। কিন্তু দেবী অমন আদেশ কেন দেবে তোমায়? কারণ তুমি দেবী আফ্রোদিতির চেয়েও সুন্দর। আমি তা নই। আমি এক সাধারণ নারী। করুণা করো আমায়। চোখ মুছো সাইকি, আমাকে দুর্বল করো না। তুমি জানো না তুমি কতটা সুন্দর। এ কি আমি দুর্বল হয়ে পড়ছি কেন? না না না, এক্ষুনি ছেড়ে দিতে হবে তীর। এই নাও। আমার তীর আমারই হস্তে বিদ্ধ। আমি তোমার প্রেমে পড়ছি সাইকি। আমি তোমার প্রেমে পড়ছি সাইকি। আমি তোমার প্রেমে পড়ছি। কিউপিড প্রেমে পাগল হয়ে গেল সাইকি। এইসব দেখে আফ্রোদিতি কিউপিড সাইকি দুজনকেই অভিশাপ দিলেন। আর তারপর দুজনার সে অর্থে মিলন হলো না কোনো দিনই। আমারও মাঝে মাঝে মনে হয় তুমি হয়তো সেই কিউপিড দারোগা বাবু। আমাকে ভুলাতে এসে জড়িয়ে গেছো জালে, নাকি পুরোটাই মায়া? তোমার চাহনিতে
চৈত্র সংক্রান্তির আগে দারোগা বাবু এসে যাবে কল। জানি না হরকি, আমার যে কিচ্ছু ভালো লাগে না। বাবু একটা সিল্কের লুঙ্গি কেনার জন্য আমাকে কিছু পয়সা দিয়েছে, দেখো। ও মা, তাই? হরকি, হ্যাঁ বাঙালি মেয়েরা তো শাড়ি পরে, তাই না রে? হ্যাঁ, আমায় লুঙ্গি একখানা শাড়ি এনে দিবি? সে দেবো। এখানে দিনের বেলা সে শাড়ি আমি কিছুতেই পরতে পারবো না, সবাই ঠাট্টা করবে। রাতে সবাই ঘুমলে ওই শাড়ি পরে আমি ওর কাছে যাব। দেখিস, কথাটা আবার কাকে বলিস না, জানি না, তোদের দারোগা বাবুকেও না। আচ্ছা, বিয়ের দিন রাত্রে ওই শাড়ি পরে ওর কাছে গিয়ে ওকে চমকে দেব। এই নে 5টি টাকা রাখ, আচ্ছা। চল ঘুরে আসি। চল। ধীরাজকে পাঠালাম একটা ভালো কাজে। লবণ চুরির ব্যাপারটা যা শুনলাম, তাতে তো কেসটা ভালো বলেই মনে হলো। ধরতে পারলে কনভিকশন হবেই, ভালো রিওয়ার্ড পাবে, তাছাড়া সার্ভিস বুকে একটা লাল কালির আঁচড়ও পড়বে। এতদিন ধরে আইবিতে চাকরি করছে, কিন্তু সার্ভিস বুক তো ব্ল্যাঙ্ক। ও অবশ্য যেতে চাইছিল না, যত সব ছেলে মানুষই। ও মনে করে আমি কোনো খবর রাখি না। ধীরাজের প্রধান কাজ হচ্ছে রোজ সকাল বিকাল মগ জমিদারের কন্যা মাথিনের দিকে হাঁ করে চেয়ে থাকা। তা থাকো, কিন্তু সরকারের কাজের ক্ষতি করে ওসব ছেলে খেলায় আমি প্রশ্রয় দিতে পারি না। যাও, দিয়েছি পাঠিয়ে, এবার কাজ শেষ করে ফিরে আসো বাপু। সেই যে কয়দিনই লাগে লাগুক। এত মন খারাপ করছো কেন মাফি? সরকারি কম লেগে আছে, এলেম বলে কি আর আসা যায়? বাবু তো নিজেই তোমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে, আমিও তোমার সম্মতি বাবুকে জানিয়ে দিয়েছি। জমিদার বাবু নিজে থানায় গিয়ে দারোগা বাবুর সাথে কথা বলেছে, ওরও বাবুকে বেশ পছন্দ হয়েছে। তা আজ না এলেই বা কি ক্ষতি? জানি না হরকি, আমার বুকের মধ্যে কুহু ডাকে, কেন জানি মনে লয় এ হবার লয়। দারোগা বাবু আর আমার এ জীবনে আর এক হওয়া হবে না রে হরকি। তোমার যে খালি আলাই বালাই কথা মাতি। চলো যাই, ঘুরে আসি। আলাই বালাই কথা না রে হরকি, আমার মন করছে আর আমাদের দেখা হবে ক্লাই। কেন জানি আমার মনে লয় আমিও সেই ভাটির দেশের মহা সুন্দরী, আর তোদের দারোগা বাবু সেই নদের সান। মিলন হইতে হইতে শেষে আর হয় না মিলন। ময়মনসিংহ গারো পাহাড়ের ওপারে, হিমানী পর্বতের ওপারে ঘন জঙ্গল, যেখানে চন্দ্র কিংবা সূর্যের আলো পৌঁছায় না, এমন ঘন জঙ্গলে বাস করে ডাকাত সর্দার হুমরা। তার বাহ্যিক পেশা সাপুড়ে তথা বেদে, তাই ডাকাত সর্দার হুমরা হুমরা বাইদ্যা নামেই পরিচিত। 16 বছর আগে হুমরা বাইদ্যা কাঞ্চনপুর গ্রামের এক ব্রাহ্মণ বাড়িতে ডাকাতি শেষে অপরূপ রূপ মাধুর্যের অধিকারিণী 6 মাসের এক কন্যা সন্তানকে দেখে চুরি করে নিয়ে আসে।
সেই শিশুকন্যা মহুয়া অন্তত বেদে সমাজে বেড়ে উঠতে থাকে আর 10টি মেয়ের মতোই। সাপের খেলা, নাটকীয় সংলাপ, নদী থেকে জল আনা, ঘোড়ায় চড়া সমস্ত কাজেই সে পারদর্শী হয়ে ওঠে। ভাগ্যান্বেষণে নদী, জলাশয় কিংবা গ্রামীণ লোকালয়ে মৌসুম বেদে ঘুরে বেড়ায় তারই পালক পিতা বেদে সমাজের দলপতির সঙ্গে। এক সময় তার সঙ্গে দেখা হয় বামনকান্দা গ্রামের জমিদার নদের চাঁদে।
হুমরাবাইদা নদের চাঁদের প্রতি তার আদরের পালিত কন্যা মহুয়ার আসক্তির টের পেয়ে যায়। ঠাকুর বাড়ির পানে চেয়ে চন্দ্র সূর্য আর পালঙ্ক সখাকে সাক্ষী মেনে নদের চাঁদকে স্বামী বলে ঘোষণা করে মহুয়া। হুমরাবাইদা নদের চাঁদকে তক্ষকের বিষ প্রয়োগে হত্যার সিদ্ধান্ত নেয়। তাই মহুয়ার হাতে বিষলক্ষার ছুরি দিয়ে নদের চাঁদকে হত্যা করতে বললে মহুয়া নদের চাঁদকে ঘোড়ায় তুলে নিয়ে পালিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয় না। তাই মহুয়া নিজ বক্ষে ছুরিকাঘাত করে প্রাণ ত্যাগ করে, আর হুমরার আদেশে বেদের দল করে নদের চাঁদের প্রাণ বধ। পরম স্নেহাস্পদ ধিউ বাবা, আমার ও তোমার মাতার আশীর্বাদ রইল। তোমার কুশলাদি ও অন্যান্য সংবাদ অন্যের মাধ্যমে জানিতে পারিয়াছি। তুমি তো জানো আমার শিক্ষকতা এবং বংশ গৌরবের কারণে অনেকেই আমাকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করে। আজ ক্ষণিক উত্তেজনার বশে তুমি যদি ব্রাহ্মণের এক অস্পৃশ্য মগের মেয়েকে বিবাহ করো, তাহা হইলে সমাজে এবং অগণিত দর্শক শ্রোতার কাছে আমার মুখ দেখানোই দুষ্কর হইয়া পড়ে। উহাপেক্ষা মৃত্যু শতগুণে শ্রেয় ও কাম্য। বহুদিন পূর্বে তোমার বর্দার বিয়োগ ব্যথাও আমি বুক বাঁধিয়া সহ্য করিয়াছি, শুধুমাত্র তোমার মুখের দিকে চাহিয়া। জানি না পূর্বজন্মে কি এমন গুরুতর অপরাধ করিয়াছি যাহার জন্য ভগবান আমাকে এত বড় শাস্তি দিতে উদ্যত হইয়াছে। আরেকটি কথা তোমাকে জানাইয়া রাখা বিশেষ প্রয়োজন। আমার বন্ধু ও সহপাঠী চট্টোপাধ্যায়কে তুমি ভালো করিয়াই জানো। বহুদিন পূর্বে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই পুত্র কন্যার বিবাহ দিয়া পরস্পর বৈবাহিক সূত্রে আবদ্ধ হই। সম্প্রতি তার জ্যেষ্ঠ কন্যা বিবাহের উপযুক্ত হওয়ায় তিনি আমাকে সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করাইয়া দিয়েছেন। আমরা কন্যাটিকে দেখিয়া আসিয়াছি। অতীব সুলক্ষণা, সুন্দরী এবং গৃহকর্ম শুনিব না, তোমার অপছন্দ হইবে না। আমরা পাকা কথাটি পর্যন্ত দিয়ে আসিয়াছি এবং সামনের জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি দিন স্থির করিয়াছি। তুমি পত্র পাঠ মাত্র 1 মাসের ছুটি লইয়া কলিকাতায় চলিয়া আসিবে। ছুটি না পাওয়া গেলে চাকরিতে ইস্তফা দিয়া চলিয়া আসিতেও দ্বিধা করিবে না। হিউ বাবা, আমার মান সম্মান মর্যাদা সব রক্ষার ভার তোমার উপর দিয়া নিশ্চিন্ত হইলাম। বাসস্থ সকলে কুশল জানিবে। ইতি তোমার নিত্য আশীর্বাদক বাবা। পুনশ্চ এই পত্র পাওয়ার পূর্বে তুমি যদি বিবাহ করিয়া থাকো, তাহা হইলে আর আসিবার প্রয়োজন নাই। আমি মনে করিব আরেকটি পুত্র হারাইলাম। খুব কষ্ট হইবে জানি, কিন্তু সহ্য করিবার ক্ষমতা আমার আছে।
না, বেশ করে ভেবেচিন্তে ঠিক করো কি করবে। বিয়ের পর মাথিনকে নিয়ে কলকাতায় যাবে না এখানে থাকবে? আমি আমি ঠিক করে ফেলেছি। ঠিক করে ফেলেছে? হ্যাঁ, তা বেশ, কি ঠিক করলে? বিয়ে আমি করব না। বিয়ে করবে না? কি বললে? বিয়ে করবে না? না। কি ভেবেছো তুমি? ছেলে খেলা? এই মগ জাতটাকে এখনো তুমি চেনোনি। হয় মাথিনকে বিয়ে করে এইখানে থাকতে হবে তোমায়, নয়তো সঙ্গে করে কলকাতায় নিয়ে যেতে হবে। এই দুটো ছাড়া আর অন্য কোনো পথ নেই তোমার, তা জানো কি? জানি। ও জানো, তুমি মাথিনকে বিয়ে করবে না এই কথাটা ওয়াংথিনের কানে গেলে তোমায় কেটে টুকরো টুকরো করবে। এমনকি টেকনাফের সমস্ত পুলিশ ফোর্সও তোমায় বাঁচাতে পারবে না, সেটা জানো কি? সেটাও জানি। ও তাও জানো? ও আমি জানি না আমি কি করব, আমাকে কি করতে বলো। তোমাকে আমি যতটা ভালো ভেবেছিলাম তুমি আসলে ঠিক ততটাই খারাপ। তোমার দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে। যাক, যা হবার হয়ে গিয়েছে। শোনো ধীরাজ, স্যার, যদি বাঁচতে চাও তাহলে আজ রাতেই তোমাকে মারাতে হবে। বেশি দেরি করলে এ কথা পাঁচকাল হয়ে জমিদার ওয়াংথিনের কানে পৌঁছবে। তখন শত চেষ্টা করেও তোমাকে বাঁচানো যাবে না। একটা বিষয় তোমাকে ভাগ্যবান বলতেই হবে, এই অসময়ে স্টিমারও রেডি। অনেক লেখালেখি করে বাজারের দোকানদারেরা চৈত্র সংক্রান্তি উৎসবের জন্য মালপত্র বোঝায় একখানা স্টিমার আনিয়েছিল। শুটকি মাছের চালান নিয়ে আজ রাতে সেটা চিটাগাং রওনা হবে। আজই সরে পড়ো তুমি। কাল সকালে সবাইকে বলবো হঠাৎ বাবার অসুখের সংবাদ পেয়ে 2 সপ্তাহের জন্য কলকাতায় চলে গিয়েছো। দারোগা বাবু, চৈত্র
তুমি এখান থেকে চলে যাওয়ার দুদিন পর সকলে জানিয়ে গেছে তুমি বাবার অসুখের জন্য ছুটি লইয়া যাও নাই। তুমি আমার মাথিনকে বিবাহ করার ডরে পলাইয়া গিয়াছ। এই খবর শুনিবার পর হইতে মাথিন আমার অন্য জল ত্যাগ করিয়া সঞ্চালয়। আমি আমার মগ সমাজ এমনকি সমগ্র টেকনাফবাসীর শত চেষ্টাতেও তাকে জল স্পর্শ করাইতে পারে না, তাকে জল স্পর্শ করাইতে পারে না।
করিয়া কত জনের কাছে কার কার ধরিয়াছি, শুধু তোমার ঠিকানা যাইয়াছি। কেউ কেউ বোঝে নাই এই বাপের কষ্ট। এখন আমি তোমার ঠিকানা জানি। এখন এক কোপে আমি আমার মাদিনের জানের বদলা লইতে পারি। না, না, আমি বদলা লইব না। তুমি একদিন পাপ হইবে, আমি চাই তুমি পাপ হইয়া এই কন্যাহারা বাপের কষ্ট কি তা উপলব্ধি করো। আমার মাথিন তোমাকে ভালোবাসিয়া পড়িয়াছে, আর আমি আমার মাথিনকে ভালোবাসিয়া বাঁচিব। যুগে যুগে অনেক মানুষ বাঁচিবে, সেই সব জীবিত মানুষের ফিরে তোমার ঠাই হইবে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি তোমাকে অভিশাপ আমার মাথিন, আমার